রাত ৯টায় বাংলাদেশ। সৌজন্যে ই-ভ্যালি। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আসলাম এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ইউএনওর বাড়িতে হামলার বিচার বিভাগীয় তদন্ত চান সাদিক আব্দুল্লাহ। এমপি মেয়র দ্বন্দ্বে বরিশাল আওয়ামী লীগের বিভক্তি। ২১শে আগস্টে গ্রেনেড হামলা করে বিএনপি, দায় চাপাতে চায় আওয়ামী লীগের ওপর, বললেন প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও ১২০ জনের মৃত্যু, নতুন রোগী ৩,৯৯১ জন, শনাক্তের হার ১৬.৭১। ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এবছর মৃতের সংখ্যা বেড়ে ৩৫, নতুন করে আক্রান্ত ২৭৮ জন, ঢাকাতেই ২৫৭ জন। তৃতীয় দফা রিমান্ড শেষে পরিমণিকে কারাগারে পাঠিয়েছে আদালত, জামিন আবেদন না করায় ক্ষোভ প্রকাশ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। বরিশাল সদরের ইউএনওর বাড়িতে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। নগরীর নিজ বাসভবনে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় তার বিরুদ্ধে ২ মামলা প্রত্যাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করারও দাবি জানান তিনি বলেন, কোনো অন্যায় হলে ব্যবস্থা নেবেন আওয়ামী লীগ সভানেত্রী। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারের জন্য প্রস্তুত রয়েছেন, প্রয়োজনে পদ ছেড়ে দেবার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে। এ সময় সিটি কর্পোরেশনের কর্মীদের কাজে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি। গত ১৮ আগস্ট বরিশাল সদর ইউএনওর বাড়িতে হামলা হয়। এ ঘটনায় মেয়র সাদিককে প্রধান আসামি করে ২টি মামলা করা হয়। এটার জন্য আমি আবারও বলবো যে সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত, জুডিশিয়াল, যেটা আমাদের 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 জেলা এবং বিচার বিভাগীয় তদন্ত আমরা চাচ্ছি, পুরো ফুটেজটা আমরা দেখতে চাচ্ছি। আমাদের চাহিদা বেশি না। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের অনুসারীতে বিভক্ত বরিশাল জেলা আওয়ামী লীগের রাজনীতি। প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে কোণঠাসা করতে পুরো শহরে একটা ব্যানার ফেস্টুন পর্যন্ত টানাতে দেয় না নিজ দলের প্রতিপক্ষ। জেলার রাজনীতি এককভাবে মেয়র সাদিক আব্দুল্লাহ নিয়ন্ত্রণ করায় বঞ্চিত আওয়ামী লীগের দুর্দিনের নেতাকর্মীরা। শোকাবহ আগস্টকে ঘিরে বরিশাল শহর ব্যানার ফেস্টুনে ঢাকা। নগর মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহকে সামনে রেখে এসব টানিয়েছেন তাদের অনুসারীরা। তবে লক্ষণীয়, শহরে কোথাও নেই বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ব্যানার ফেস্টুন। শুধু সদর উপজেলা কমপ্লেক্সে সংসদের 3টি ব্যানার ঝুলছে। পরিচ্ছন্নতার নামে বুধবার রাতে সেসব ব্যানারই অপসারণ করতে যায় সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর জেরেই ইউএনওর বাসায় হামলা। বরিশালের আলোচিত এই ঘটনাটিকে সচেতন নাগরিক সমাজ বলছে, এতদিনে বিরোধের রাজনীতি প্রকাশ্যে এসেছে। এতদিন পর্যন্ত যে গ্রুপিংটি আওয়ামী লীগের মধ্যে অদৃশ্যমান ছিল, সেইটি এখন দৃশ্যমান হলো। চটদখলের মতো অনেকটা, অর্থাৎ সব আমার নিয়ন্ত্রণে থাকবে, আমি তোদের কাউকে বিকশিত হইতে দেব না। এটা চটদখলের মতো, এবং সেরকম ঘটনাটাই বরিশালে ঘটছে। ৭৫ ও ৯০ পরবর্তী সময়ে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তারা এখন আড়ালে। মহানগর আওয়ামী লীগের কমিটিতে আমরা নাই, অথচ যারা বিএনপি করেছে বিগত দিনে,
তারা আজকে আমাদের আওয়ামী লীগের কমিটিতে স্থান পেয়েছে, আমাদের কিন্তু কোনো স্থান নাই, আমরা একটা সদস্য হতে পারিনি। বেশ কিছু নেতা আছে যারা ত্যাগী নেতা, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল, কিন্তু তাদেরকেও বাদ দিয়া এমন লোককে করেছে। অন্য দল থেকে আসা লোক যারা বিএনপির সাথে জড়িত ছিল তাদেরকে পদ পজিশন দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা হয়েছে। যদিও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি, দলে কোনো বিরোধ নেই। আবুল হাসনাত আবদুল্লাহ সাহেব শুধু জেলা না, দক্ষিণবঙ্গেরই আওয়ামী লীগের নেতৃত্ব দেন। তো এখানে একটি নেতা তো একদিনে গড়ে ওঠে না, তার কর্মকাণ্ডের মাধ্যমে নেতা কর্মী জনগণের ভালোবাসায় নেতা হন। রাজনৈতিক বিরোধ নিয়ে কথা বলতে রাজি নন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও মেয়র সাদিক আব্দুল্লাহ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরিশাল। বিএনপি সরকারের সহযোগিতা ছাড়া 21শে আগস্টে গ্রেনেড হামলা সম্ভব ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, আলামত মুছে ফেলার পাশাপাশি হামলার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করে তৎকালীন সরকার। 21শে আগস্ট গ্রেনেড হামলার 17তম বার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে ক্ষমতায় আসার পর থেকে বিএনপি 71 সালের কায়দায় নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। যারা আওয়ামী লীগের, ছাত্রলীগের যারা সিঁড়িতে দাঁড়ানো প্রত্যেকেই আহত। আমার সাথে জেনারেল তারেক, সেও আহত। সবাই, একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। এই ঘটনায় সংসদে আওয়ামী লীগকে কথা বলতে দেওয়া হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামলার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করে তৎকালীন সরকার। ঘটনার পর আলামত মুছে ফেলার চেষ্টা করা হয়, এমনকি সাজানো হয় জজ মিয়ার নাটক। আলামত নষ্ট করে দিচ্ছে, তোমরা যতদূর পরে রক্ষা করো। ততক্ষণে সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে পানি দিয়ে জায়গা ধুয়ে ফেলে দিয়েছে। তারপরেও যে সব জায়গায় গ্রেনেডগুলি ছিল, ওরা সেখানে লাল পতাকা দিয়ে লাল টেপ লাগানো, ফিতা লাগিয়ে জায়গাগুলি চিহ্নিত করলো। এই কাজগুলি কাদের? এই কাজগুলি তো সরকারি, এই কাজগুলি তো পুলিশের। পুলিশ কিন্তু তা করেনি। প্রধানমন্ত্রী বলেন, বারবার আওয়ামী লীগের উপর হামলার ঘটনা ঘটেছে। নানা প্রতিবন্ধকতার পরও দলকে সুসংগঠিত করেই ক্ষমতায় আসা হয়েছে। করোনায় কিছু সময়ের জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দিলেও তা থেকে দ্রুত উত্তরণে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দুঃসময়ে দেশের মানুষের পাশে অন্য কেউ থাকতো না বলেও জানান প্রধানমন্ত্রী। আমি আশা করি এটাও আমরা উত্তরণ ঘটিয়ে জাতির পিতার স্বপ্ন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমান সরকারের মেয়াদে 21শে আগস্টের গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই হামলার সঙ্গে বিএনপি সরাসরি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। রাজধানীতে 21শে আগস্ট স্মরণে আলাদা আলোচনা সভায় এসব কথা বলেন তারা। ভয়াল 21শে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। সেখানে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভয়াবহ সেই হামলার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুখে মানবতার কথা মানায় না। সেদিনের এই হামলা রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস তৈরি করেছে। এই হত্যার রাজনীতি শুরু হয়েছিল 75-এর 15 আগস্ট। শেখ হাসিনা সরকারের মেয়াদেই 75-এ খুনিদের মতো 21শে আগস্টের খুনিদেরও বিচারের রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ। হামলার মাস্টার মাইন্ড সহ যে সকল অপরাধী বিদেশে আছে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এদিকে দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 21শে আগস্টের আলোচনা সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, হত্যার রাজনীতি যারা করে তাদের চিরতরে নিষিদ্ধ করা উচিত। এই রাজনীতি শুরু করেছিল জিয়াউর রহমান, আর তা অব্যাহত রেখেছেন খালেদা জিয়া। হত্যার রাজনীতিটা জিয়াউর রহমানের হাত দিয়ে শুরু হয়েছে, যেটি খালেদা জিয়া অব্যাহত রেখেছিলেন। আমাদের দেশের উন্নয়ন অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে এই জিঘাংসার রাজনীতি।
আর এই দুর্বৃত্তায়নের রাজনীতিটা করে বিএনপি এবং জামাত। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে খালেদা জিয়ার মদদে তারেক রহমান 21শে আগস্টের গ্রেনেড হামলা ঘটিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। সুলতানা জাহান মৃত্যু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকা অবস্থায় 2002 সালে সাতক্ষীরায় তার গাড়ি বহরে হামলার ঘটনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুর রহমান রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ থেকে আরিফুর রহমান রঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আরিফুর কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের নেতা ছিলেন। তিনি 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি। ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে 2002 সালের 30শে আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। আমরা যে ছবিটা দেখেছি তার সেই সবার সামনে ছিল আমাদের যে ছবিগুলি আছে, এবং এটা তো বিজ্ঞ আদালতের রায়ে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। খিরা জেলা থেকেও তাকে খোঁজা হচ্ছিল এবং আমরা এখন তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে এখন আদালতে সোপর্দ করব এবং পরবর্তী কার্যক্রম সাতক্ষীরা যে মামলায় যে আসামি সেটার ব্যবস্থা নেওয়া হবে। দেশে 24 ঘন্টায় শনাক্ত রোগী নেমে এসেছে 4000-এর নিচে। মৃতের সংখ্যাও নেমেছে 120 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 16.71%। কিছুদিন ধরেই করোনা সংক্রমণ ও মৃত্যুহার নিম্নমুখী। শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 120 জনের, যা গত 51 দিনের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যু। আর এতে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো 25,143 জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 40 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে 27 জন এবং খুলনা বিভাগে 15 জনের মৃত্যু হয়েছে। বাকি 5 বিভাগে মৃত্যু হয়েছে 38 জনের। 24 ঘন্টায় 23,882 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,991 রোগী। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.71%। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14,57,194 জনে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ কমলেও দেশে জনসংখ্যার কত ভাগের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে সে বিষয়ে কোনো গবেষণা হয়নি এখনো। সম্ভবত কমে যাচ্ছে, এই জন্য বলছি যে শনাক্তকরণের যে হারটা সেটা কমছে, কিন্তু খুব ভালোভাবে উত্তর দেওয়া যেত যদি আমরা জানতাম যে বাংলাদেশের কতটা মানুষ, শতকরা কতজন ইতোমধ্যে তাদের মধ্যে রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে, সেটা যদি জানা যেত তাহলে আমরা পরিপূর্ণ ছবি পেতাম। সবশেষ 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 7,666 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 13,55,421। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার টিকা নিয়ে এখনও ভোগান্তিতে প্রবাসীরা। অনেকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়া হলেও মিলছে না সনদ, ফলে ফ্লাইট বাতিলের মতো ঘটনাও ঘটছে। আবার অনেক প্রবাসী নিবন্ধনের 1 মাসেও পাচ্ছেন না টিকা নেওয়ার তারিখ। ঢাকার 7টি হাসপাতালে দেয়া হচ্ছে প্রবাসীদের টিকা, তাই SMS পাওয়ার পর নির্ধারিত হাসপাতালে ভোর থেকেই দেখা যায় প্রবাসীদের দীর্ঘ সারি। বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে দীর্ঘ সময় লাইনে থেকে টিকা নিয়েও ফিরতে পারছেন না অনেকে। অনলাইনে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার তথ্য না থাকায় ভোগান্তিতে পড়ছেন প্রবাসীরা। আমার এখনো অনলাইন হয় নাই, আমি এটার জন্য আমি বিদেশে যাইতে পারতেছি না। অনলাইনে চেক করলে বলে যে এখনো বলতেছে যে আপনার দ্বিতীয় ডোজ এখনো গ্রহণ করেন নাই, আগে দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তারপরে আপনি কার্ড পাবেন। আমরা তো দ্বিতীয় ডোজ কমপ্লিট করে ফেলছি গত 14 তারিখ। আমি এদের কাছে কাঁদছি, এরা আমার কোনো ডাকে সাড়া দিচ্ছে না। আমার রেকর্ডিংয়ের থেকে বলছে আমাকে কালকে আজকের দিনের ভিতরে সার্টিফিকেট বার করে নিয়ে যেতে হবে, তা নইলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সার্ভার জটিলতায় এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাটা হচ্ছে কয়েকজন লোকের, একটা স্পেসিফিক তারিখ আমি দেখলাম 7-8 তারিখে যারা, তো ওই দিন সার্ভারে কিছু সমস্যা ছিল, হয়তো আপলোড করতে পারেনি অথবা লেট হয়েছে, তো সেটা আমরা দেখছি। যারা আসছেন আমাদের কাছে আমরা তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় তাদের সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। সনদ জটিলতা ছাড়াও দেরিতে SMS পাওয়ার অভিযোগ অনেক প্রবাসীর। কোনো মেসেজ পাইনি, আমার টিকিটের মেয়াদ গেছে গা, আমার ফিরা বিশাল মেয়াদে আছে 23 তারিখ পর্যন্ত, ওখানে আমি কি করব? প্রায় 1 মাস পরে আমি SMS পেয়েছি এবং আজকে ডেট ছিল।
তবে প্রবাসী ছাড়া SMS পাওয়ার পর রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে যারা আসছেন তাদের তেমন ভোগান্তি নেই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আরও 4 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন 278 জন। এর মধ্যে ঢাকাতেই 257 জন। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তরের মেয়র বলছেন, ডেঙ্গু রোগী শূন্যের কোঠায় না আসা পর্যন্ত চলবে অভিযান। তবে সচেতন হতে হবে নাগরিকদেরও। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন 2 শতাধিক মানুষ। এরই মধ্যে মোট আক্রান্ত ছাড়িয়েছে 7,500 আর মারা গেছে অন্তত 35 জন, যার মধ্যে গত 24 ঘন্টাতেই মারা গেছেন 4 জন, যা একদিনের বিবেচনায় সর্বোচ্চ। পরিস্থিতি উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আর ডিএনসিসির মেয়র বলছেন, ডেঙ্গু থেকে বাঁচতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। শনিবার কল্যাণপুরের বাসাবাড়িতে এডিসের লার্ভা অনুসন্ধানে যান মেয়র আতিক। জানান, যতদিন ডেঙ্গু রোগী পাওয়া যাবে ততদিন অভিযান চলবে। কম কি বেশি সেটা আমি জানি না। আমি জানতে চাই যে যতদিন পর্যন্ত এই এডিস মশার থেকে ডেঙ্গির রোগ হাসপাতালে ভর্তি হবে ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবেই চলবে। দক্ষিণ সিটি কর্পোরেশনেও চলছে অভিযান। তবে মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে বলে জানান কর্মকর্তা। লোকজন শুনছে ঠিকই, কিন্তু ধারণ করছে না, হৃদয়ঙ্গম করছে না ব্যাপারটা, যে এই একটু সচেতন হলে ডেঙ্গুটা আসলে প্রতিরোধ করা সম্ভব। জাস্ট আমাদের বাসার আশেপাশটা যদি আমরা একটু বৃষ্টির পানি, যেহেতু এখন প্রতিদিন পড়ছে, যে বৃষ্টির পানিটা একটু ফেলে দিলেই হয়। শনিবার ঢাকা দক্ষিণের 241টি স্থাপনায় অভিযান চালিয়ে ৭৫,৯০০ টাকা জরিমানা করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর চেয়ারম্যান বাড়িতে 6তলা ভবনের আগুন 4 ঘন্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 9:10 ভবনের 3য় তলায় আগুন লাগে। কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এদিকে এটি সহ আশপাশের বেশ কিছু ভবনে ব্যবসা করা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করেছে উত্তর সিটি কর্পোরেশন। শনিবার সকাল 9টার দিকে আগুন লাগে ভবনটির 3য় তলার এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গুদামে। নিমেষেই ধোঁয়ায় ছেয়ে যায় আশেপাশের ভবন। সাথে সাথে আশেপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অনেকে ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত নিচে নেমে যান। আমরা পাশের অফিসে ছিলাম, আমাদেরকে এইমাত্র ছুটি দিয়েছে, আমরা বেরিয়ে আসছি। গেট খুলতে পারতাছে না, তারপর চাবি পাইলো, চাবি পেয়ে গেট খুললে এই সারদেরকে নিছি, নেওয়ার পরে ওখানে ভিতরে একদম অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে হলো যত পলিথিন, তারপর হলো বোর্ড, আরো সলিউশন আবিজাতে থাকে, এইটার থেকে আগুনটা আসলে দীর্ঘায়িত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে 15টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, এমিকনের গোডাউনে কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ রয়েছে, যে কারণে আগুন নেভাতে সময় লেগেছে বেশি। এছাড়া ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। অলমোস্ট আমাদের নিয়ন্ত্রণেই আছে, কিন্তু যেহেতু এখানে দাহ্য পদার্থ বেশি, এটা অনেক সময় দেখা যায় যে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে অনেক সময় ফ্লেমটা বেড়ে যায় বা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে যান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি জানান, এ ভবনটি নির্মাণ হয়েছে ইমারত বিধিমালা তৈরির আগে। আশেপাশে এরকম যত ভবন আছে সেগুলোর সব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করে দেন তিনি। বিএনবিসিতে কিন্তু সব পরিষ্কার বলা আছে, আমি অলরেডি বলেছি বিএনবিসিতে মেনেই, তারপরে এখানে যারা দোকান যারা নিয়েছেন ওনারা এরপরে আসলেই তারপরে আমি তাদের ট্রেড লাইসেন্স রিনিউ করব। এর আগ পর্যন্ত এই চেয়ারম্যান বাড়ির নিচে এবং উপরে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে, কোনো রিনিউ হবে না। আগুন লাগার পরই বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের নির্দেশ অনুযায়ী 19 কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে এফএএস ফাইন্যান্সের 1340 কোটি টাকা আত্মসাৎ করে এমডি রাসেল শাহরিয়ার চক্র। প্রতিষ্ঠানটির 44 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে এই তথ্য বেরিয়ে এসেছে। এই দুই চক্রে যোগসাজশ খুঁজছে দুদক। 2014 সালের শেষ দিকে পিকে হালদার চক্র এফএএস ফাইন্যান্সের শেয়ার কিনে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হাতে নেয়। চক্রটি কৌশলে পুরাতন কর্মচারীদের ছাঁটাই করে নিজেদের পছন্দের লোক নিয়োগ দেয়। এদের একজন মোহাম্মদ রাসেল শাহরিয়ার, তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়। পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই এমডি রাসেলের একক স্বাক্ষরে 700 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। এসব ঋণের অর্থ 7 কাগুজে প্রতিষ্ঠানে জমা হয়। এছাড়াও আরও 1 ডজন কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে 640 কোটি টাকা আত্মসাৎ করে চক্রটি।
জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করে FAS ফাইন্যান্সের কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা। আমরা যা করছি সমস্ত তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর তার নির্দেশে। না, ওখান থেকে তো টাকা পয়সা তো গেছে, এটা ঠিক। আত্মসাতের প্রমাণ মিললেও এখনও টাকার হদিস মেলেনি। এ টাকা আসলেই পিকে হালদারের কাছে গেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কাগজে প্রতিষ্ঠান তাদের নামে ঋণ ইস্যু করেছে এবং তাদেরকে ভুয়া ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অস্তিত্বহীন কোন কোন প্রতিষ্ঠানকে টাকা দেয়া হবে তা ঋণ পাশের আগেই জানিয়ে দিতেন পিকে হালদার, যদিও তিনি FAS ফাইন্যান্সের কোনো দায়িত্বেই ছিলেন না। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেরানীগঞ্জের ঝাউচরে সাক্তার ইউপি সদস্য হানিফ মিয়ার জমি দখল, চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। বাধা দিলেই সন্ত্রাসী ভাড়া করে অপহরণ করান ভুক্তভোগীদের। শনিবার কারওয়ান বাজার থেকে ব্যবসায়ী সজীব পাটোয়ারিকে অপহরণের সময় 4 সহযোগী সহ আটক হন পুলিশের হাতে। 2020 সালের 28 অক্টোবর সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে অস্ত্র নিয়ে ব্যবসায়ী সজীব পাটোয়ারির জমি দখলের চেষ্টা করছেন হানিফ মিয়া ও তার সহযোগীরা। এ নিয়ে মামলা হলে এলাকা ছাড়েন তিনি। এবছরের শুরুতে জামিন নিয়ে এলাকায় ঢুকে আরও ক্ষুব্ধ হানিফ, জমি না ছাড়লে এবার প্রাণনাশের হুমকি। এরই অংশ হিসেবে শনিবার সজীবকে র্যাব পরিচয়ে ফোন করে ডেকে আনেন কারওয়ান বাজারে। পরে তাকে মাইক্রোবাসে তুলতে গিয়ে উপস্থিত জনতা ও পুলিশের হাতে ধরা পড়েন 4 সহযোগী সহ। তো আমাকে এক লোক ফোন করে সে র্যাবের সদস্য বলে যে তার স্যার র্যাবের অফিসার আমাকে ডাকছে, আমি যদি না দেখা করি, আমি যদি না যাই ওইখানে, তাহলে আমাকে র্যাব দিয়ে উঠায় নিয়ে আসবে। সজীবের দাবি তাকে অপহরণের পর হত্যা করতেই সেলিম, নূর, ইলিয়াস ও সেন্টুকে ভাড়া করেন হানিফ। নুরি র্যাব কর্মকর্তা পরিচয়ে সজীবকে ডাকেন কারওয়ান বাজারে। এ কাজের জন্য চুক্তি হয় 20 লাখ টাকার, আগাম দেয়া হয় 2 লাখ। 2 লাখ টাকা দিছে, হ্যাঁ, আরও বাকি টাকা দেওয়ার কথা ছিল। আমাকে একবারে গুম করে মেরে ফেলার কথা ছিল। অনেক দুর্দর্শ, ভূমিদর্শ, ওনার অনেক ক্ষমতা, ওনার অনেক প্রভাব। পুলিশ বলছে জমি দখল ও চাঁদাবাজিতে জড়িত হানিফ। পূর্ণাঙ্গ তদন্তে তার বিরুদ্ধে আনা সব অভিযোগই খতিয়ে দেখা হবে। তাদের মধ্যে জমাজমি নিয়ে একটা বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে ভিকটিমকে কিভাবে অপহরণ করে অন্য কোনোভাবে হোক, চাপ দিয়ে হোক, তার জমিটাকে আত্মসাৎ করা যায়, এর অংশ হিসেবে এই অপহরণটা করা হয়েছিল। অপহরণ মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য হানিফ সহ 5 জনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় দফা রিমান্ড শেষে পরিমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একদিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে তোলা হলে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এই নির্দেশ দেন। পরিমণির আইনজীবীরা তার জামিন না চেয়ে তার সঙ্গে কথা বলার আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন। এ সময় জামিন আবেদন না করায় ক্ষোভ প্রকাশ করেন পরিমণি। আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে দুপুর 12টায় আদালতে আনা হয়। বেলা 3টায় তোলা হয় এজলাসে। এ সময় জামিন আবেদন না করায় আইনজীবীদের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে পরিমণিকে। যদিও তার আইনজীবীদের দাবি, বারবার রিমান্ডে নেয়াতেই পরিমণি ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা বারবারই বলছি যে উনি শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে এই পরিমাণ রিমান্ডে নেয়ার জন্য তিনি বিপর্যস্ত এবং শারীরিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। সেজন্যই উনি বলতেছেন যে আমি পাগল হয়ে যাবে, এই কথাটা সেজন্যই বলেছেন। আইনজীবীরা পরিমণির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা তো তার সঙ্গে কথা বলতে পারি না, আমরা শুধু কথা বলার জন্য আজকে একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু সেই দরখাস্তটা নামঞ্জুর করা হয়েছে এবং আমরা তার সঙ্গে কথা বলতে পারলে তারপরে আমরা আইনি দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা জামিনের পিটিশন দেব। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় আর নতুন করে রিমান্ড চাওয়া হয়নি। তারা আদালতে একটা দরখাস্ত দিয়েছে যে তারা পরিমণির সঙ্গে তারা কথা বলতে চায়। রাষ্ট্রপক্ষ থেকে আমরা বলেছি যে যেহেতু মামলার তদন্তাধীন আছে, এখন তার সঙ্গে কথা বলার কোনো স্কোপ নাই, কারণ অতীতেও আমরা দেখেছি এই ধরনের কোনো আসামিকে কাঠ করায় তার সঙ্গে কথা আলাপ আলোচনা করা এই তদন্ত পর্যায়ে এটা হয় না। 4 আগস্ট সন্ধ্যায় পরিমণিকে তার বনানীর বাসা থেকে বিপুল মাদক সহ আটক করে র্যাব। ওই দিনই বনানী থানায় মাদক আইনে মামলা হয় তার বিরুদ্ধে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চোট অনিশ্চয়তা সত্ত্বেও টাইগারদের বিশ্বকাপ পরিকল্পনায় থাকছেন তামিম ইকবাল। 15 সদস্যের স্কোয়াডের বাইরে বাড়তি 2-1 বিবেচনায় থাকবে জানিয়েছেন আকরাম খান। নিউজিল্যান্ড সিরিজে পরিকল্পনায় পরিবর্তন না এনে স্লো অ্যান্ড লো উইকেটে ব্ল্যাক ক্যাপস বধের পরিকল্পনা টাইগার ম্যানেজমেন্টের। চোটের সাথে তামিমের লড়াই চলছে অনেক দিন হলো। হাঁটুর ইনজুরিতে খেলেননি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে, থাকছেন না নিউজিল্যান্ডের বিপক্ষেও। সমীকরণ বলে এরপর যদি প্রত্যাবর্তন ঘটে তবে সেটা সরাসরি বিশ্বকাপের মঞ্চে। বিরতির পর বিশ্বমঞ্চে মাঠে নেমে পারফর্ম করা কাজটা সহজ নয়। তারপরও আশা ছাড়ছে না ম্যানেজমেন্ট। ফিট হয়ে গেলে টি-20 বিশ্বকাপের দলে থাকছেন ড্যাশিং ওপেনার, আশাবাদী ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সো এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। ও যখন ফিট থাকবে ও তো টিমের সাথে খেলবে, টিমের সাথে থাকবে। ওর প্রবলেম যেটা আছে ইনজুরিটা, সেটা তো ডাক্তারদের সাথে ফিজিওর সাথে কথা বলছে সিলেক্টররা। জিম্বাবুয়েতে দারুণ পারফরমেন্সের পর হোম কন্ডিশনে ভুলে গেছেন রান করা। অস্ট্রেলিয়া সিরিজের দুঃস্বপ্ন ভোলার পথে আবারও সৌম্যের সামনে স্লো অ্যান্ড লো উইকেটের চ্যালেঞ্জ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য যে স্পোর্টিং উইকেটের তাগিদ, তাতে আপাতত সম্মত হচ্ছে না বোর্ড। হোম কন্ডিশনে সুবিধা কাজে লাগিয়ে লক্ষ্য গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়া। নর্মালি যে ধরনের উইকেট থাকে বাংলাদেশে, সেটাইতে সেভাবেই আমরা চাচ্ছি, সেভাবেই উইকেটটা যেন আমরা পাই আর কি। নর্মালি আমাদের ওই অ্যাডভান্টেজটা নিতে হবে যে এই উইকেটে কারা বেশি খেলেছে, সেটা হলো অ্যাডভান্টেজটা নেওয়া। 24 আগস্ট পুরো টাইগার স্কোয়াড একসাথে প্রবেশ করবে বায়োবাবলে, আশাবাদী টাইগার ম্যানেজমেন্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্ন কন্ডিশনে বাংলাদেশ সফরের চ্যালেঞ্জ কঠিন হবে নিউজিল্যান্ডের। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের জ্বলে ওঠার তাগিদ টম লেইথামের। দারুণ পারফরমেন্সে তরুণদের জাতীয় দলে জায়গা পাকা করার সুযোগ দেখছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। এদিকে ভারতে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে চান অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। বাংলাদেশের স্লো স্পিনিং কন্ডিশনে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের অসহায়ত্ব দেখে সতর্ক নিউজিল্যান্ড। কন্ডিশনের সাথে অভ্যস্ততায় লিঙ্কনে ক্যাম্পও শুরু হয়েছে। চাহিদা মতো উইকেটে প্রস্তুতি নিচ্ছে ব্ল্যাক ক্যাপস। বিশ্বকাপ দলের কেউ নেই বাংলাদেশের সাফল্য পেতে তারুণ্যে আস্থা নিউজিল্যান্ডের। মিরপুরের কঠিন কন্ডিশনে অলরাউন্ডারদের পাশাপাশি ব্ল্যাক ক্যাপদের হাতিয়ার হতে পারেন তরুণরা, বিশ্বাস নিউজিল্যান্ড অধিনায়ক টম লেথামের। ভিন্ন কন্ডিশনে আমাদের স্লো অ্যান্ড লো উইকেটের চ্যালেঞ্জ নিতে হবে। তরুণদের জন্য নিজেদের প্রমাণ করে জাতীয় দলে জায়গা পাকা করার লক্ষ্য থাকবে। অলরাউন্ডারদের পারফরমেন্সের উপর নির্ভর করবে বাংলাদেশে সিরিজ জয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার রাচিন রবীন্দ্র। টপ অর্ডারে ব্যাটিংয়ের সাথে স্পিনেও নজর কাড়া এই তরুণ। অভিষেকের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডার সিরিজ শুরুর আগে স্পষ্ট করেছেন লক্ষ্য। ভারতে খেলার অভিজ্ঞতা আছে আমার। উপমহাদেশের কন্ডিশনে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। সাফল্য পেতে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা থাকবে। স্লো অ্যান্ড লো উইকেটে ব্যাটিংয়ের অভিজ্ঞতা আছে, যা কাজে আসবে। কঠোর লকডাউনেও বাংলাদেশ সফর নিয়ে শঙ্কিত নয় নিউজিল্যান্ড। দল আসার আগেই ঢাকায় নিউজিল্যান্ডের কলিন্টি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। ল্যাথামের নেতৃত্বে বাকিরা আসবেন 24 আগস্ট। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন মুশফিক। ভারসাম্য বেড়েছে ব্যাটিং অর্ডারে। তাতে ভয়ডরহীন থেকে পাওয়ার প্লে কাজে লাগাতে হবে ওপেনারদের। আর ফিনিশিং রোলে সোহানের সেরাটা পেতে 5-এ নয় 7 নম্বরে খেলাতে বলছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টাইগারদের মধ্যে সবচেয়ে আনপ্রেডিক্টেবল সৌম্য। কখন রান করবেন কখন করবেন না বলা কঠিন। জিম্বাবুয়ে সিরিজে আসর সেরা হয়ে ফেরার পর অজিদের বিপক্ষে দলের সবচেয়ে বাজে পারফর্মার। 5 ম্যাচে করেছেন মাত্র 28। ওপেনিংয়ে জায়গাও হারিয়েছেন। নতুন মিশনে টাইগারদের ইনিংস শুরুর সম্ভাবনা নাইম লিটনের। নিউজিল্যান্ডের বিপক্ষে এখানে মানসিকতার পরিবর্তন দরকার। উইকেট যেমনই হোক ভয়ডরহীন থেকে পাওয়ার প্লে কাজে লাগাতে বলছেন আশরাফুল। 18-20 জনকে নিয়েই কিন্তু তাদের একটা প্ল্যান। তো তাদের প্রত্যেকটা ক্রিকেটারেরই আসলে আরও ফ্রিডম এবং আরও ফেয়ারলেস খেলা উচিত। কারণ যেহেতু সিলেক্টররা কিন্তু লাস্ট 2-3 বছর ধরেই যাদের নিচ্ছেন তাদের কিন্তু লম্বা সময় সুযোগ দিচ্ছেন ফেল করার পরপরও। জিম্বাবুয়ে সিরিজ থেকে সোহান শামীমকে প্রস্তুত করা হচ্ছে ফিনিশার হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজে সেই কাজ ভালোভাবেই করেছেন সোহান। ফিনিশিং রোলে তার সেরাটা পেতে 5-এ নয় 7-এ দেখতে চান সাবেক এই অধিনায়ক।
শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান এই দুইটা ক্রিকেটারকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ফিনিশিং রোলের প্ল্যানিং করাটাই বেটার। যদি আমরা অস্ট্রেলিয়া সিরিজে তাদের বিশেষ করে নুরুল হাসান সোহানকে আমরা একটু বেশি আগে ব্যাটিং করে ফেলেছি নাম্বার 5-এ, আমার মনে হয় যে তার পজিশনটা নাম্বার 7 হওয়াটাই বেটার। অস্ট্রেলিয়া সিরিজে অতৃপ্তি থেকে গেছে ব্যাটিংয়ে। বিশ্বকাপের আগে শেষ সিরিজে টাইগার ব্যাটসম্যানদের তাগিদ দিচ্ছেন রানে ফেরার। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে বসুন্ধরা কিংস। ভারতের বেঙ্গালুরু এএফসির সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন। এতে কঠিন হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। শেষ ম্যাচে মঙ্গলবার জয়ের বিকল্প নেই কিংসের। ম্যাচের বয়স তখন ৭৩ মিনিট। কিংস রক্ষণে বেঙ্গালুরুর কর্নার, উড়ে আসা বলে এনরিকের হেড লক্ষ্যভেদ করেই ফেলেছিল। বিপদমুক্ত করেন জিকো। সুনীল ছেত্রীরা প্রতিবাদ করেছে, আমলে নেয়নি রেফারি। গোল লাইন টেকনোলজি না থাকায় বড় বাঁচা বেঁচে যায় কিংস। লাইন বরাবর শেষের কয়েকটা মিনিট বাদে বাকি সময় বেঙ্গালুরু রক্ষণে আতঙ্ক ছড়িয়েছিল বাংলাদেশের ক্লাবটি। বেসেরা রবিনিও ফার্নান্দেজ ৩ লাতিনের ছন্দে প্রথমার্ধ একচেটিয়া খেলেছে বসুন্ধরা কিংস। আধ ঘন্টা পেরোতেই ফার্নান্দেজ এগিয়ে দিতে পারত কিংসকে, তবে বাধা হয়ে দাঁড়ান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। ভারত জাতীয় দলের এই গোলকিপার এদিনও যেন বাংলাদেশের বড় প্রতিপক্ষ। বিরতির পরপরই রবিনিও শটও ফিরিয়েছেন গুরপ্রীত। গোল হতে পারে কিনা, এবং শেষ পর্যন্ত গোল লাইন ক্লিয়ারেন্স সবাই মিলে একসাথে। কিংসের জন্য হুমকি হয়েছিলেন সুনীল ছেত্রী। বেশ কবার তপু তারিকদের ফাঁকি দিয়ে ঢুকেছিলেন অ্যাটাকিং থার্ডে, তবে তার ব্যর্থতায় শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে কিংস। এই ম্যাচটা আমরা যদি লুজ করি তাহলে আমাদের পর ম্যাচের জন্য কিন্তু আমাদের একটু প্রবলেম হতো। সামনে এটিকের সাথে যেহেতু খেলা, তো এটা আমাদের জন্য এখন ফাইনাল হয়ে গেছে, তো ওইটাই আমরা নেক্সট ম্যাচ আরও বেস্ট খেলা ট্রাই করব। পয়েন্ট হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই কঠিন হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যদের। মঙ্গলবার শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে জয়ের বিকল্প নেই তপু জিকোদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দিনের মাথায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচিতে বদল আনলো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। নতুন সূচি অনুযায়ী 1 অক্টোবর শুরু হয়ে আসর শেষ হবে 16 অক্টোবর। ফিফার নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচের আগে অন্তত 72 ঘন্টা বিরতি রাখা হয়েছে। ফিফা টায়ার 1 স্বীকৃতি পাওয়া এই পরিবর্তন জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হিলাল। অক্টোবরে মালদ্বীপে হবে সাফের 13তম আসর। গেল বুধবার সূচি প্রকাশ করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, তবে দিন 3 মধ্যে বদলে গেছে সূচি। এবারে সাফের ম্যাচগুলো পাবে ফিফা টায়ার 1-এর স্বীকৃতি, তাই শর্ত অনুযায়ী প্রতি ম্যাচের আগে অন্তত 72 ঘন্টার বিরতি রাখা হচ্ছে। নতুন সূচিতে 1 অক্টোবরেই উদ্বোধন, তবে ফাইনাল হবে 16 অক্টোবর। ভারতের সাথে লাল সবুজের লড়াই একদিন পিছিয়ে হবে 4 অক্টোবর। খেলাটাকে ফিফা টায়ার 1-এর রেগুলেশনস অনুযায়ী আমরা খেলাতে পারি, তাহলে পুরোপুরি সবাই র্যাঙ্কিং এর ব্যাপারে খেলার রেজাল্টের উপরে র্যাঙ্কিং গুলো হবে, সেটা সবাই বেনিফিট পাবে। ওইটা বেসিসে আমরা আজকে রিশিডিউল করেছি। করোনা পরিস্থিতিতে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান। মালদ্বীপে ফুটবলারদের কোয়ারেন্টিনে থাকতে না হলেও বায়াবাবুলে থাকবে কড়াকড়ি। এএফসি কাপের খেলা চলছে, সেখানে এএফসির হেলথ প্রোটোকল মেনটেন করা হচ্ছে, বায়োবাবল মেনটেন করা হচ্ছে। এমন আমরা বলেছি যে এখন যেভাবে তারা হেলথ প্রোটোকলটা মেনটেন করছে, বায়োবাবল মেনটেন করছে, সেম ভাবে তাদেরকে আমাদের খেলাগুলোকে মেনটেন করতে হবে। ফাইনালের পরে হয়তো ছোটখাটো একটা যদি অনুষ্ঠান তারা করতে চায়, আমরা দেখব কি করতে চায়। টুর্নামেন্টের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় বাড়ছে খরচও, তবে স্বাগতিক মালদ্বীপ টুর্নামেন্টের সব খরচ বহন করছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের ঋণ দিতে গত অর্থবছর সরকারের 8টি সংস্থাকে 570 কোটি টাকা দেওয়া হলেও এখনও কোনো ঋণ দেয়নি 3টি সংস্থা। এসব সংস্থা জানায় বরাদ্দের অর্থ দেরিতে পাওয়ায় ঋণ বিতরণ কার্যক্রমও পিছিয়ে গেছে। এদিকে এসব সংস্থা ঋণ কার্যক্রম সম্পর্কে জানে না অনেক উদ্যোক্তাই। করোনা পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতির মুখে পড়ে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা। এসব উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে 1,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এসএমই ফাউন্ডেশন, বিসিক, জয়িতা, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সহ সরকারের 8টি সংস্থাকে। এসব সংস্থাকে ছাড় দেওয়া হয় বরাদ্দকৃত অর্থের 570 কোটি টাকা।
শিল্প মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, গত জুনের মধ্যেই এই অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণের কথা থাকলেও শুধুমাত্র এসএমই ফাউন্ডেশন ও বিসিক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান সব টাকা বিতরণ শেষ করতে পারেনি। এর মধ্যে জয়িতা ফাউন্ডেশন, এনজিও ফাউন্ডেশন এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন 1 টাকাও ঋণ দেয়নি। এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হয়নি জয়িতা ফাউন্ডেশন। বাকি প্রতিষ্ঠান জানায়, গেল এপ্রিলে অর্থ ছাড় হওয়ায় ঋণ বিতরণে দেরি হচ্ছে। ছোট ছোট এনজিওর সাথে কাজ করি, তো তাদের আবার ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্যাপাসিটি নাই। ফলে আমরা একটা সিলেকশন করেছি, সিলেকশন করে যারা বড়, যাদের এইটাতে যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে আমরা সিলেকশন করে তাদের সাথে কাজ শুরু করেছি। এদিকে সরকারের এসব সংস্থার প্রণোদনা ঋণ বিতরণের বিষয়ে জানেন না অনেক উদ্যোক্তাই। এখনো আমরা কোনো লোন বা কোনো অনুদান পাইনি। এখনো পর্যন্ত আসলে এই ধরনের তথ্য আমাদের কাছে আসে না এবং আমরা যে এখনো খুলনা থেকেই কাজ করছি। এসএমই ফাউন্ডেশন জানায়, বরাদ্দের তুলনায় চাহিদা অনেক বেশি হওয়ায় অনেক উদ্যোক্তাই ঋণ পাননি। এজন্য বরাদ্দ বাড়ানোর দাবি সংস্থাটির। প্রায় আপনার 70-80 লক্ষ উদ্যোক্তার এখন কিন্তু ফাইন্যান্সিং এর প্রয়োজন আপনার আছে এবং আমাদেরকে কোনো না কোনো একটা উপায় বের করে এই ফাইন্যান্সিং এর ব্যবস্থা কিন্তু করতেই হবে। তা না হলে এই উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য ধরে রাখা কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। দেশের মোট শিল্প খাতের 90% এসএমই। প্রণোদনার সব অর্থ ছাড় করা হলে লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়ী, শরীয়তপুর সহ 4 জেলায় নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এছাড়া ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি বিপদসীমার খুব কাছ দিয়ে প্রভাবিত হওয়ায় অপরিবর্তিত আছে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতি। 24 ঘন্টায় রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বেড়ে বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যার পানি প্রবেশ করে 3 উপজেলায় পানিবন্দী কয়েক হাজার পরিবার। আমাদের বাড়িতে পানি উঠে গেছে, দেখেন যদি বিছনায় টিছনায় কত কষ্ট, দেখা গেল যে বাড়ির মধ্যে যদি সাপ পোকা উঠে যায়। বেশ কিছু বাড়ি ঘরে এখানে তলাইছে, এ পর্যন্ত চেয়ারম্যান মেম্বার এ পর্যন্ত একটা বারো এসে দেখে নেই। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মায় 3 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে বন্যার পানি প্রবেশ করেছে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের 3টি কাস্টিং ইয়ার্ডে। ফরিদপুরের সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। এছাড়া দুদিন ধরে তলিয়ে আছে রাজশাহী সদর, বাঘা, চারঘাট, পবা ও গোদাগাড়ী উপজেলার বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল। তবে কয়েকদিনের মধ্যে পদ্মায় পানি কমতে শুরু করবে বলছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার পানি বাড়ার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে আস্তে আস্তে। ইতিমধ্যে পদ্মার উজানে ফারাক্কা আর ইন্ডিয়াতে পদ্মার পানির পরিমাণ কমতে শুরু করেছে, আমরা খবর নিয়েছি। তো এখানেও কমা শুরু করবে আস্তে আস্তে। লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। দুদিন ধরে পানিবন্দী সদর, হাতিবান্ধা, আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার অন্তত 15,000 মানুষ। আমার আবার সুবাদ কিছুই নেই যে বন্যাতে। বন্যার কারণে আমন ধানগুলো নদীতে পানিতে ভেসে আমন ধানগুলো মরে গেছে। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি বেড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের আমন বীজতলা ও ফসলের ক্ষেতে পানি প্রবেশ করেছে। এছাড়া জেলার রাজারহাট, উলিপুর, রৌমারী, ধনারচর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। গত 24 ঘন্টায় জেলায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাথর বোঝাই একটি ট্রাক সহ ভেঙে পড়েছে রাঙ্গামাটির কাউখালী ছড়ার ওপর নির্মিত বেইলি ব্রিজ। এতে দুর্ভোগ পোহাচ্ছে এই পথে চলাচলকারী 25,000-এর বেশি মানুষ। দুর্ভোগ লাঘবে সেতুটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। যদিও সেতুটি নতুন করে পুনঃস্থাপন করতে 20 দিনের বেশি সময় লাগার কথা বলছে কর্তৃপক্ষ। রাঙ্গামাটির কাউখালীর বেইলি সেতু নির্মাণ করা হয় 35 বছর আগে। সড়ক বিভাগের ঝুঁকিপূর্ণ তালিকায় একাধিকবার আসে এই সেতুর নাম, তারপরেও হয়নি পুনর্নির্মাণ। অতিরিক্ত মালামাল নিয়ে সেতু পার না হওয়ার নির্দেশনা থাকলেও বেশিরভাগ সময় তা মানা হয় না। সর্বশেষ শুক্রবার রাতে ধারণ ক্ষমতার বেশি ওজন নিয়ে ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি। সেতুটি ভেঙে পড়ায় বন্ধ রয়েছে সরাসরি যানবাহন চলাচল। এতে দুর্ভোগে পড়েছে কলমপতি ইউনিয়ন সহ বেশ কয়েকটি উপজেলার 20,000-এর বেশি মানুষ। বারবার একই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এখানে একটা সরকারি স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, তারপর এদিকে নাইলেশ্বরী স্কুল আছে, হাই স্কুল আছে, এগুলো যাতায়াত করে। এখানে প্রায় 20,000 মানুষের বসবাস। খুব কষ্ট হচ্ছে মানুষের। খারাপ মানের রাস্তায় যাইতে খুব সমস্যা হচ্ছে, কারণ আজকে আমি অ্যাসাইনমেন্ট দিতে আসছি আর অ্যাসাইনমেন্ট
দেওয়ার রাস্তায় এসে দেখতেছি যে রাস্তাটা নষ্ট, ব্রিজটা ভেঙে গেছে। বৃষ্টি আরও 15-20 বছর আগে থেকে ঝুঁকিপূর্ণ। এটা বারবার আমরা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছিলাম বৃষ্টির সংস্কারের জন্য। আইন না মেনে অতিরিক্ত মালামাল নিয়ে সেতু পার হয় ট্রাক মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ওভারলোড মাল নেওয়াতে গাড়িটা এখানে আইসা পড়ে গেছে রাস্তা থেকে। তো এখানে মোটামুটি 4 জন আহত আছে, তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আর গাড়ির ব্যাপারে বিষয়ে আইনানুগ প্রক্রিয়া যেটা করার দরকার এটা আমরা করব। সেতুটি আবার নতুন করে পুনঃস্থাপন করতে 20 দিনের বেশি সময় লাগবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। ওভারঅল আমরা যত শীঘ্রই আমরা এটাকে মেরামত করে আমরা দ্রুত আমরা করে যোগাযোগ সচল রাখার জন্য চেষ্টা করব। আমরা মনে করি এটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা মেরামত করে যোগাযোগ সচল করতে পারবো। চুরি করা অতিরিক্ত মালামাল নিয়ে পাহাড়ের বেইলি সেতু পার হতে গিয়ে প্রায় সময় ঘটে দুর্ঘটনা। তাই পাহাড়ের মানুষ বেইলি সেতুগুলো অপসারণ করে গার্ডার সেতুর দাবি করে আসছিল দীর্ঘদিন ধরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কৃষককে তীব্র গরম ও রোদের তাপ থেকে স্বস্তি দিতে সোলার ফ্যান তৈরি করেছেন জামালপুরের রাজু আহমেদ। পাখাটি ব্যবহারে সুফল পাচ্ছেন অনেকে। রাজু আহমেদকে প্রশিক্ষণ ও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি গবেষণা কেন্দ্র। জামালপুর সদরের শরীফপুর ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা রাজু আহমেদ 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর কাজ নেন একটি ইলেকট্রিক পণ্যের দোকানে। পরে দোকান দেন নিজেই। ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামতের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি তৈরির নেশা তার। আম পাড়ার মেশিন, ফসলি জমিতে পাখি তাড়ানোর মেশিন, ভুট্টার বীজ বপনের মেশিন আগেই তৈরি করেছেন রাজু আহমেদ। সবশেষ কৃষকদের জন্য রোদ থেকে স্বস্তি দিতে তৈরি করেছেন সোলার ফ্যান। হঠাৎ করে একদিন দেখি এক কৃষক গরমে ঘাইমে ফিট হয়ে গেল। তারপর আমি সোলার প্যানেল দিয়ে একটি ফ্যান আবিষ্কার করি। এই ফ্যানটা কৃষকদের লাগাই দিলে ওদের মাথা ঠান্ডা থাকে। রাজু আহমেদের তৈরি সোলার ফ্যানের খরচ মাত্র 1,500 টাকা। তবে অর্থ সংকটের কারণে কৃষকদের জন্য বাজারজাত করতে পারছেন না তিনি। সরকার যদি কালে এই যন্ত্রটির বিষয়ে যদি আমাকে আর্থিক সহযোগিতা দেয় তাহলে ব্যাপকভাবে বাজারজাত করা সম্ভব। সোলার ফ্যানটি ব্যবহারে সুফল পেয়েছেন কৃষকরা। মাঠে স্বাচ্ছন্দ্যে ক্লান্তিহীনভাবে কাজ করতে পারছেন তারা। আগে ওইটার মধ্যে কাজ করছি, গরম ভালো থেকে নাই, এখানে সোলারটা পয়রা খুব ভালো লাগতেছে। এটা আসলে কৃষকের জন্য ব্যাপক উপকারী। এটা যদি বাজারে সস্তা দামে বাজারে পাওয়া যায় তো আমাদের মতো যারা কৃষক আছে রোদে কাজ করে, গরু ছাগল চারা বা অন্যান্য কাজ করে, সবার জন্য সুবিধা হইতো। রাজু আহমেদকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি গবেষণা কেন্দ্র। জয়দেবপুরে আমাদের কৃষি প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে ইনোভেশন টেকনোলজি, তাকে প্রশিক্ষণ এবং তার ব্যাপারে সহযোগিতা করা যায় কিনা। রাজু আহমেদের তৈরি ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে 20 ওয়াটের একটি সোলার প্যানেল, 2টি ফ্যান, 2টি সুইচ ও বডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।